আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র শান্তির সন্ধানে ঐক্যবদ্ধ। স্টারমার। ষষ্ঠবারের মতো গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ফিলিপাইনে আন্দোলনের ডাক। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে চলতি মাসে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র শান্তির সন্ধানে ঐক্যবদ্ধ। স্টারমার। 2 দিনের সফরে গতকাল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে বাণিজ্যসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সম্মত হয়েছেন দুই নেতা। এই সফরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে 150 বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে। দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বে এই দুই দেশ মিলে যত কাজ করেছে তা আর কোনো দুই দেশ মিলে করতে পারেনি। প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করে দাবি করেছেন যে তেলের দাম কমে গেলে ইউক্রেনে মস্কোর যুদ্ধ শেষ হয়ে যাবে। তিনি বলেন, খুব সহজভাবে বলতে, তেলের দাম কমে গেলে রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ থেকে সরে যাবেন, তার আর কোনো বিকল্প থাকবে না। ট্রাম্প উল্লেখ করেছেন যে যদিও তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খুব ঘনিষ্ঠ, তারপরেও তিনি ভারতের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করেছেন, কারণ দেশটি রাশিয়ার তেল ক্রয় করে। গতকাল বৃহস্পতিবার ট্রাম্প স্পষ্ট করে বলেন যে তার আয়োজক যুক্তরাজ্য রাশিয়ার তেল আমদানি করে না। ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি গত মাসে পুতিনকে আলাস্কায় আমন্ত্রণ জানানোর জন্য অনুতপ্ত। জবাবে ট্রাম্প না সূচক উত্তর দেন, তবে তিনি বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। ট্রাম্প আবারও আফগানিস্তানে বাগরাম বিমান ঘাঁটি করতে চান। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেন, যুক্তরাজ্য খ্রিস্টান অধ্যুষিত দেশ হলেও সব ধর্মকে আমরা উদযাপন করি, আর এটাই দেশের জন্য গর্বের বিষয়। বাকস্বাধীনতা দমনের বিষয়টি অস্বীকার করে স্টারমার বলেন, বাকস্বাধীনতার অন্যতম প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য, আমরা এটাকে রক্ষা করি। স্টারমার বলেছেন যে তিনি বাকস্বাধীনতা এবং ক্ষতির কারণ হতে পারে এমন বাকের মধ্যে একটি রেখা টেনেছেন। যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার জন্য যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিশ্রুতির ওপর জোর দেন। তিনি বলেন, আমরা প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে ঐক্যবদ্ধ, তবে আমরা শান্তির সন্ধানেও ঐক্যবদ্ধ। গাজা এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে দুই দেশ যৌথভাবে কাজ করতে ইচ্ছুক বলেও জানান স্টারমার। তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে তিনি স্টারমারের মতের সঙ্গে একমত নন। তিনি বরং হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির উপর জোর দেন। বুধবার 2 দিনের যুক্তরাজ্য সফরে যান প্রেসিডেন্ট ট্রাম্প। এটি তার দ্বিতীয় সফর, যা এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে ঘটেনি। CNN। ষষ্ঠবারের মতো গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্থাপন করা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে 6 বারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল ওয়াশিংটন। বৃহস্পতিবারের বৈঠকে উত্থাপিত সর্বশেষ প্রস্তাবটির খসড়ায় গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। সেই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা ছিল। এর বিপরীতে খসড়া প্রস্তাবটিতে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্তও ছিল। স্থায়ী ও অস্থায়ী মিলে 15 সদস্যের নিরাপত্তা পরিষদের নির্বাচিত 10 সদস্য দেশ এই খসড়া প্রস্তাব তুলেছিল। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। বাকি 14 সদস্য দেশ খসড়া প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। গাজায় প্রায় 2 বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই সময়ের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের শর্ত যুক্ত করে নিরাপত্তা পরিষদে উত্থাপিত 6টি প্রস্তাবের ভোটাভুটিতে ভেটো দিয়েছে ওয়াশিংটন। ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে হামাস একে গণহত্যার অপরাধের সাথে সুস্পষ্টভাবে জড়িত থাকা বলে চিহ্নিত করেছে। ভোটাভুটির আগে জাতিসংঘে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কোস লাসেন নিরাপত্তা পরিষদে বলেন, গাজায় দুর্ভিক্ষ এখন
নিশ্চিত একটি বিষয়, অনুমান নয়, ঘোষণা নয়, এটা এখন নিশ্চিত। ক্রিস্টিনা আরও বলেন, গাজা সিটিতে সামরিক অভিযান বাড়িয়েছে ইসরায়েল, এতে বেসামরিক মানুষের দুর্ভোগও বাড়েছে। এই মানবিক ব্যর্থতা আমাদের আজকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় নিহতের সংখ্যা 65,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 1,65,925 জন। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ফিলিপাইনে আন্দোলনের ডাক। ফ্রান্সে রাজনীতিবিদদের প্রতি ক্ষোভ এবং বাজেটে পরিকল্পিত কাটছাঁটের প্রতিবাদে ধর্মঘট পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষক, পরিবহন শ্রমিক, চিকিৎসাকর্মী, ফার্মাসিস্ট ও সরকারি কর্মকর্তারা এই কর্মসূচি পালন করেন। এই দিন নতুন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নোর ওপর চাপ সৃষ্টি করতে ট্রেড ইউনিয়নগুলো এক বিরল ঐক্য প্রদর্শন করে। এদিকে ফিলিপাইনেও আন্দোলন শুরু হয়েছে। সেখানে দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনতা, প্রস্তুতি চলছে বড় বিক্ষোভ আয়োজনের। বৃহস্পতিবারের ধর্মঘটের মধ্যে ফ্রান্স জুড়ে বিক্ষোভ মিছিলে অন্তত 8 লাখ ফরাসি অংশ নেন। এটিকে দেশটির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর ফলে শিক্ষা, রেল ও বিমান যোগাযোগও ব্যাহত হয়েছে। এই ঘটনায় সারা দেশে 80,000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়। এই দিন ট্রেড ইউনিয়নগুলোর নেতৃত্বে বিক্ষোভের নেতৃত্বে দেশব্যাপী 250-র মতো বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীদের অনেকে ফ্রান্সের প্রেসিডেন্ট মাকোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। সম্প্রতি পার্লামেন্টে বাজেট নিয়ে এক আস্থা ভোটে তার পছন্দের প্রধানমন্ত্রী ফ্রাংসোয়া বাইরুকে পদত্যাগ করতে হয়। ফলে 2 বছরের কম সময়ে 5ম প্রধানমন্ত্রী বেছে নিতে হয় মাখোকে। বর্তমানে রাজনৈতিকভাবে নড়বড়ে অবস্থানে রয়েছেন তিনি। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে সাম্প্রতিক অস্বাভাবিক বৃষ্টিপাত ভয়াবহ দুর্ভোগ তৈরি করেছে। এতে শুধু জনজীবন বিপর্যস্তই হয়নি, বরং বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগকেও সামনে আনা হয়েছে। 36 বছর বয়সী স্কুল শিক্ষিকা ক্রিসা টোলেন্টিনো বহুদিন ধরেই বন্যাকে জীবনের অংশ হিসেবে মেনে নিয়েছেন, কিন্তু এখন তিনি ক্ষুব্ধ। টোলেন্টিনো বলেন, আমার মনে হচ্ছে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমি কঠোর পরিশ্রম করি, অল্প খরচ করি, প্রতি মাসে বেতনের টাকা থেকে কর কেটে নেওয়া হয়, তারপর শুনতে হয় সেই টাকা দুর্নীতিবাজ রাজনীতিবিদরা ভোগ করছেন। এই অভিযোগ এখন ফিলিপাইন জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। মানুষ প্রশ্ন তুলছে, কোটি কোটি টাকার সড়ক, ব্রিজ, বাঁধ নির্মাণে খরচ হলেও বন্যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ কেন? টিকটক, ফেসবুক, এক্সের মতো সামাজিক মাধ্যমগুলোতে ক্ষোভ উগরে দিচ্ছে সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে প্রভাবশালী রাজনীতিবিদ ও ঠিকাদাররা ভুয়া প্রকল্প বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। এ অবস্থায় আগামী রোববার দুর্নীতি বিরোধী একটি বিশাল বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে চলতি মাসে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন। এই আয়োজনে চীন প্রদর্শন করেছে যুদ্ধজাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা এক ধরনের পরোক্ষ সতর্ক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের কোনো সংঘাতে যুক্তরাষ্ট্রের $1,300 কোটি বিমানবাহী রণতরী সমুদ্রের তলদেশে হারিয়ে যাবার আশঙ্কা অমূলক নয়। যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে শুধু চীনই নয়, রাশিয়াও হাইপারসনিক অস্ত্র তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। চীন ইতোমধ্যে সেনাবাহিনীতে DF-ZF গ্লাইড যান সরবরাহ শুরু করেছে এবং সাম্প্রতিক কুচকাওয়াজে YJ-17, YJ-19 ও YJ-20 ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। এসব অস্ত্রের নকশা এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও চীনের ব্যাপক বিনিয়োগ ও ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা তাদের অগ্রগতির প্রমাণ। 2018 সালে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মাইকেল গ্রিফিন জানিয়েছিলেন, গত দশকে যুক্তরাষ্ট্রের তুলনায় চীন 20 গুণ বেশি হাইপারসনিক পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার কর্মসূচির কেন্দ্রে রয়েছে অ্যাভানগার্ড গ্লাইড যান, জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কিনজাল নামক অস্ত্র। যদিও কিনজালকে অজেয় বলা হয়েছিল, ইউক্রেন ইতোমধ্যে বেশ কয়েকটি কিনজাল ও জিরকন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও হাইপারসনিক অস্ত্র মোতায়েনের দৌড়ে পিছিয়ে রয়েছে। সেনাবাহিনীর ডার্ক ইগল কর্মসূচি চলতি বছরের শেষ নাগাদ মোতায়েনের পথে থাকলেও বিমানবাহিনীর ARRW ও HACM প্রকল্পে বিলম্ব দেখা দিয়েছে। বাজেট নথি অনুযায়ী নকশাগত সমস্যার কারণে উৎপাদন শুরু হতে পারে যথাক্রমে 2026 সালে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ক্ষমতা ও স্টেলথ বিমানের বহর চীনের চেয়ে অনেক বেশি কার্যকর। আমেরিকান
আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের টড হ্যারিসন মনে করেন, যুক্তরাষ্ট্রের অগ্রগতি ধীর হলেও বাস্তবতা ততটা হতাশাজনক নয়। তার মতে, যুক্তরাষ্ট্রের হাইপারসোনিক অস্ত্র দিয়ে ধ্বংস করার মতো চীনের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু নেই। উদাহরণস্বরূপ, চীনের বিমানবাহী রণতরী বহরে মাত্র 3টি জাহাজ রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের রয়েছে 11টি। বিশ্বজুড়ে এখন হাইপারসোনিক অস্ত্রের 2টি ধরন নিয়ে গবেষণা চলছে: রকেট চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও হাইপারসোনিক গ্লাইড যান। শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন এসব অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আদর্শ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে বিমানবাহী রণতরী ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের অবস্থান, যেখানে সময় ও নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ও রাশিয়া যেখানে মাঠে অস্ত্র মোতায়েন করছে, যুক্তরাষ্ট্র এখনও গবেষণা ও উন্নয়নের পর্যায়ে রয়েছে। তবে প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্রের বিকল্প ক্ষমতা ও সামরিক তাদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখছে। সূত্র, ফরেন পলিসি।